তৃতীয় চ্যাপ্টারের মধ্যে যেটা আছে আন্ডারস্ট্যান্ড অর্গানাইজেশনাল ফাংশন এন্ড এসডিএলসি, অর্থাৎ অর্গানাইজেশনের যে ফাংশন গুলো আছে বা কাজগুলো আছে সেই কাজগুলো সম্পর্কে জানবো এবং এইচডিএলসি অর্থাৎ সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সম্পর্কে একটু হলেও আলোচনা করবো আর কি। তাহলে অর্গানাইজেশনের আমরা এর আগের অধ্যায়ে যে বিষয়গুলো জানছি সেগুলো হলো একটা সিস্টেমের বৈশিষ্ট্য, সিস্টেমের উপাদান, সিস্টেমের মডেল, এই সম্পর্ক ধারণাটা পেয়েছি আমরা এর আগের চ্যাপ্টারে। আর বর্তমানে যে চ্যাপ্টারটা বা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হবে সেটা হলো অর্গানাইজেশনের কাজসমূহ কি, কি রূপে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল করা যায়, তার ফ্লো চার্ট, মডেল ইত্যাদি এগুলা সম্পর্কে একটু ধারণা। আর একটা অর্গানাইজেশনের কমন ফাংশন গুলো কি হবে এই বিষয়গুলোর উপর ধারণা দেওয়া হবে। মূল উদ্দেশ্য সাধন থেকে শুরু করে সিস্টেমের ফলাফল কতটুকু পার্থক্য নির্ণয় করার পর সিস্টেমটাকে কন্ট্রোল করার মতো অ্যাবিলিটি, এই বিষয়গুলো সম্পর্কে আজকের এই টপিকসটা অর্থাৎ চ্যাপ্টার 2টা। মূলত বিষয়টা হলো যে অর্গানাইজেশনাল ফাংশনস, অর্থাৎ একটা অর্গানাইজেশন বা সংস্থার কি কি কার্যাবলীগুলো থাকে এবং এইচডিএলসি এবং সেই কাজটাকে সম্পূর্ণ করার জন্য কি ইমপ্লিমেন্টেশন গুলো থাকে, ওই ইমপ্লিমেন্টেশন সম্পর্কে তথ্য বা ধারণা নেওয়া। তাহলে শুরুতেই আসি যে অর্গানাইজেশনটা কি, হোয়াট ইজ অর্গানাইজেশন। তো অর্গানাইজেশন হলো একটা সোশ্যাল এগ্রিমেন্ট, অর্থাৎ সুবিন্যস্তকরণ, একটা সামাজিক ব্যবস্থা, সামাজিক সুবিন্যস্তকরণ একটা ব্যবস্থা যার কিছু লক্ষ্য থাকবে, উদ্দেশ্য অর্জন করার জন্য সচেষ্ট থাকবে এবং নিজস্ব পারফরমেন্সে কন্ট্রোল এবং পরিবেশ গুলো থেকে সে আলাদা হবে। তাহলে টোটাল বিষয়টা হবে তিনটা জিনিসের দিকে লক্ষ্য রাখবা। একটা হলো লক্ষ্য থাকবে, আরেকটা হলো ওই লক্ষ্যটা বা উদ্দেশ্য অর্জন করার জন্য সবাই চেষ্টা করবে, আরেকটা হলো পারফরমেন্স কন্ট্রোল বা পরিবেশের সাথে, মানে একই পরিবেশে আছে কিন্তু অর্গানাইজেশন অদৃশ্য বাউন্ডারি গঠন করবে, যে অদৃশ্য বা চারপাশের অদৃশ্য একটা বাউন্ডারি গড়ে তুলবে এবং যার ফলে পরিবেশটা নিয়ন্ত্রণ করা যাবে। তাহলে অর্গানাইজেশনটা হলো যে একটা সামাজিক সুবিন্যস্তকরণ ব্যবস্থা বা সোশ্যাল এগ্রিমেন্ট, যার নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে এবং উদ্দেশ্য অর্জন করার জন্য সচেষ্ট থাকবে, আর নিজস্ব পারফরমেন্সকে কন্ট্রোল এবং পরিবেশ থেকে স্বতন্ত্র হয়ে ওঠার জন্য অদৃশ্য এক বাউন্ডারি থাকবে। তাহলে অর্গানাইজেশনের প্রকারভেদগুলো কি কি? একটা হলো পাবলিক সেক্টর অর্গানাইজেশন, অর্থাৎ সরকারি পৃষ্ঠপোষকতায় যেগুলো প্রতিষ্ঠান পরিচালিত হয়, সরকার যেগুলোকে নানানভাবে পরিচালনা করে, এটা হলো পাবলিক সেক্টর অর্গানাইজেশন। আরেকটা হলো প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন, এটা হলো ব্যক্তি মালিকানাধীন, অর্থাৎ ব্যক্তির মাধ্যমে এগুলো পরিচালিত হয়। আরেকটা হলো হাইব্রিড অর্গানাইজেশন, তাহলে হাইব্রিড অর্গানাইজেশনটা হলো পিপিপি, অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, সংক্ষেপে এটাকে বলবো আমরা পিপিপি। অর্থাৎ এটাতে প্রাইভেটও থাকবে পাবলিকও থাকবে, এর সংমিশ্রণে হাইব্রিড অর্গানাইজেশনটা পরিচালিত হবে। এখন আমাদের এডুকেশনাল অর্গানাইজেশনের কমন ফিচার্স। প্রশ্ন আসে এভাবে যে কমন ফাংশনস অফ অ্যান অর্গানাইজেশন, তখন এক্সাম্পল হিসেবে আমরা দিয়ে দিলাম এডুকেশনাল অর্গানাইজেশন। আবার প্রশ্ন একেবারে উল্লেখও থাকতে পারে যে রাইট কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ফাংশন গুলো ব্যাখ্যা করো, তখন আমাদেরকে এডুকেশনাল ফাংশনালের কিছু কমন ফাংশন আমরা ব্যাখ্যা করব। তাহলে তোমরা একটু জাস্ট ইমেজিন বা চিন্তা করো যে একটা এডুকেশনাল সিস্টেমে, এই যে শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড যে অর্গানাইজেশনটা আছে, সেই অর্গানাইজেশন গুলোতে কি 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 সেকশন আছে, অর্থাৎ কি কি ভাগ আছে, এই ভাগগুলোকেই আমরা কমন ফিচার হিসেবে ধরে নিচ্ছি। তার মানে স্টুডেন্ট থাকে, অ্যাকাউন্ট সেকশন থাকে, পার্সেস সেকশন থাকে। তাহলে এগুলোর সাথে সাথে আমি দুই এক লাইন করে বলে যাই যে কোন কোন বিষয়টা, এলে চ্যাপ্টার 2তে তোমরা খুব স্পষ্ট ভাবে পাবা। তাহলে স্টুডেন্ট সেকশনে কি কি থাকে, এই যে ভর্তির রেকর্ড আমরা রাখতে পারি অনলাইনে, নেট, কম্পিউটারাইজ পদ্ধতিতে। তারপরে পরীক্ষা নেওয়ার বিষয়টা থাকতে পারে, অ্যাডমিশন টেস্ট, তারপরে অ্যাডমিশন একাডেমিক রেকর্ড গুলো থাকতে পারে, রেজিস্ট্রেশন সংক্রান্ত ইনফরমেশন গুলো থাকতে পারে এবং জব প্লেসমেন্টের বিষয়টা থাকতে পারে। তারপরে অ্যাকাউন্ট সেকশনে কি কর্মকর্তা কর্মচারীর বেতন, অর্থাৎ পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম আমরা বলতে যেটা বুঝি সেটা। তারপর তোমাদের তথ্য অর্থ আদান প্রদানের হিসাব, নানান প্রকারের যে
একাডেমিক সেকশনের যেগুলা ফি আছে, ফাইনস আছে, সেগুলোর জন্য। পার্সেস সেকশনটা হলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলা কিনে নেওয়া, অর্থাৎ অর্ডার প্রসেস করা, এরপর কোন ভেন্ডর থেকে আমরা কিনবো ওই ভেন্ডরটা নির্বাচন করা, এগুলা। স্টোর সেকশন মানে এখানে বিভিন্ন ধরনের তথ্যগুলো জমা থাকবে, আমাদের যে মালামালগুলা কিনে নিয়ে আসব আমাদের প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য, এডুকেশনাল অর্গানাইজেশন চালনা করার জন্য, এগুলোর জন্য স্টোর সেকশন থাকবে। সেখানে সবগুলো আমার চেয়ার টেবিল থেকে শুরু করে একেবারে কম্পিউটারাইজ পদ্ধতিতে কম্পিউটার পর্যন্ত, অর্থাৎ স্বাভাবিক যত যত ছোট ছোট অবজেক্ট আছে বা বস্তু আছে সবগুলারই হিসাব নিকাশ গুলো যাতে আমরা রাখতে পারি, এই জন্য স্টোর সেকশনে গিয়ে এগুলো স্টোর করব। এরপরে কি মেডিকেল সেকশন, এই যে স্টুডেন্ট, টিচার্স, স্টাফস বা আদার্স তো পিপল এখানে কাজ করবে, তাদের যাতে প্রাথমিক যে চিকিৎসাটা দেওয়া হয়, এই জন্য মেডিকেল সেকশনটা থাকা জরুরি। এই জন্য এডুকেশনাল অর্গানাইজেশন থাকা সত্ত্বেও প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল সেকশনটা থাকবে। হোস্টেল সেকশন, এটা তো তোমরা বুঝছোই, নিজেরাই ছাত্রদের রাখার জন্য হোস্টেল সেকশনটা থাকে। অর্থাৎ এডুকেশনাল অর্গানাইজেশন বলতে টোটালি এডুকেশনাল সিস্টেমটার সাথে কোন কোন পার্টগুলো জড়িত সবগুলো পার্টগুলোর নামগুলোই এখানে আসবে। মেইনটেনেন্স সেকশন, এক্সাম কন্ট্রোল সেকশন, এই যে আমাদের পরীক্ষাগুলো নিয়ন্ত্রণ করে, তারা বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো, যে মিড এক্সাম পরীক্ষা, ফাইনাল এক্সাম পরীক্ষা, এই এক্সামগুলো নিয়ে থাকে তাদের যে সেকশনটা, এটাকে আমরা এক্সাম কন্ট্রোল সেকশন বলতে পারি। জব প্লেসমেন্ট সেকশন, তাহলে তোমরা বাইর হওয়ার পরে যে জব প্লেসমেন্ট আছে বা জবের যে সেকশন গুলো আছে, এনার কাছে গেলে বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের তথ্য পাওয়া যাবে, যে আমি ওই অর্গানাইজেশনে যাইতে চাই, তাহলে ওই অর্গানাইজেশনে আমার কি কি জানার লাগবে, কি কি পড়ার লাগবে, বা ওই সিভি চাইলে মাঝে মাঝে ওনাকে কল দেওয়া হয়, যে আমার প্রতিষ্ঠান থেকে বা অন্যান্য অর্গানাইজেশন থেকে ওই এই এডুকেশনাল অর্গানাইজেশনে কল দেওয়া হয়, যে আমাদের 10টা ছেলে লাগবে, ভালো এই টপিকস গুলো পারে, তখন এই প্লেসমেন্ট সেকশন সিভি নিবে, এই সিভির মাধ্যমে ডিসপাস করবে বা ওদেরকে প্লেস করবে। তাহলে টোটাল এডুকেশনাল অর্গানাইজেশন সিস্টেম গুলাতে আমাদের মূল বিষয়গুলো শুধু জানতে হবে যে কি কি বিষয়গুলো এই অর্গানাইজেশনের মধ্যে পড়ে। তাহলে এটাকে এখন কম্পিউটারের সিস্টেমে নিয়ে যেতে হবে। তাহলে স্টুডেন্ট সেকশনের কাজগুলোর উপরে আমাদেরকে ফর্ম বানাইতে হবে, পেজ ডিজাইন করতে হবে, এবং যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে এটাকে ডেভেলপ করতে হবে। অ্যাকাউন্ট সেকশনের কাজগুলো যাতে আমি করতে পারি এই জন্য একটা ফিচার দাঁড় করাইতে হবে। তারপরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কেনার জন্য এডুকেশনাল অর্গানাইজেশনে যে রাখবো, তাহলে ওই পার্সেস গুলো কেনার জন্য আমাদেরকে, বা কোন ভেন্ডরের কাছ থেকে কিনছি সেটার জন্য আমাকে পেজ বানাইতে হবে, ফর্ম বানাইতে হবে, এবং ওর জন্য ডাটাবেস লাগলে ওই ওই রিলেটেড ডাটাবেস আমাদেরকে তৈরি করতে হবে। স্টোর সেকশনের জন্য স্টোর সেকশনের, তো একটু এর আগে তোমরা যে প্রজেক্ট গুলো করছো 5th সেমিস্টারে, 4th সেমিস্টারে, তো ওই প্রজেক্ট গুলোতে ছিল একটা একটা দেখো সেপারেট, যে স্টুডেন্ট সেকশন একটা, অ্যাকাউন্ট সেকশন একটা, পার্সেস একটা, আলাদা আলাদা। এবার টোটাল এডুকেশনাল অর্গানাইজেশনের মধ্যে সব সেকশন গুলো এক জায়গায় হয়ে তোমার প্রজেক্টটা দাঁড় হবে, তাহলে এটা একটা বৃহৎ পরিসরে কাজ করবে। এই জন্য বলতেছি যে টোটাল সিস্টেমটা দাঁড় করানোর পরে তোমরা সময় লাগবে ইমপ্লিমেন্টেশনে, সেটা তোমরা ধীরে ধীরে ইমপ্লিমেন্টেশন করবা। এই জন্য তোমাদেরকে চিত্রের মাধ্যমে এগুলো ড্র করে করে খাতায় সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে। এরপর টিচার সেকশন থাকে, এছাড়া না আরো অনেক ধরনের সেকশন আছে এডুকেশনাল সিস্টেমে। তাহলে এডুকেশনাল, এর আগে আমরা প্রজেক্ট গুলা করছি, ছোট ছোট প্রজেক্ট গুলা, ওটাতে কমপ্লিট ফিচারটা ছিল না। এখন আমি যদি স্কুল বেস একটা প্রজেক্ট তৈরি করি, বা কোন স্কুলকে আমি এক প্রজেক্ট দিতে চাই, তাহলে তো শুধু স্টুডেন্টের ম্যানুফ্যাকচারটা দিলে হচ্ছে না, বা শুধুমাত্র অ্যাকাউন্ট সেকশনের ম্যানুফ্যাকচারটা দিলে তারা নিচ্ছে না, তাদেরকে ওভারঅল যে টোটাল ম্যানুফ্যাকচারটা আমাদেরকে দিতে হবে। এই কারণে তখন তারা আমাদেরকে ডাক দিবে, এবং দীর্ঘ সময় কাজ করার পরে তাদেরকে ইমপ্লিমেন্টেশন করে দিব। ফলে তাদের সাথে আমাদের একটা রিলেশন বজায় থাকবে, এবং পরবর্তীতে যে কোনো ধরনের সফটওয়্যার প্রবলেম হলে তারা আমাদেরকে নক করবে। তাহলে টোটাল সিস্টেমটা ডেভেলপ করার মধ্যে একটা ছোট উদাহরণ, এটা যে শুধু মুখস্থ করবা তা না, মুখস্থ করবা তা না,
মুখস্থ করলে তো ওই 5-7টা বা 8টা প্যারা মুখস্থ করে নিলাম এরকম না। এডুকেশনাল অর্গানাইজেশনের নতুন কোনো চিন্তা ভাবনা বা নতুন কোনো সেকশন তুমি কম্পিউটারের স্টেজ যদি নিয়ে আসতে পারো, সেটাও তুমি ওইখানে আন্ডারলাইন করে লিখে দিতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু মোটামুটি কমন ফাংশন গুলো হলো ওগুলাই, যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম। নেক্সট আছে এখানে দুইটা টপিকস এর উপরে তোমাদের বইয়ে আলোচনা করা আছে, কিন্তু বিষয়টা শুধু দুইটা টপিকস এর উপরে না। অর্থাৎ অর্গানাইজেশনের ফাংশন বলতে শুধু এই এডুকেশনাল অর্গানাইজেশন, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন তা না। অর্গানাইজেশনও তো এই বিডিতে বাংলাদেশে অর্গানাইজেশনেরও তো অভাব নাই। এর মধ্যে তো আমরা প্রকারভেদ পড়লামই যে অর্গানাইজেশন একটা পাবলিক হয়, একটা প্রাইভেট হয়, আর একটা পিপি হয়, অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। এটা হয়, তাহলে টোটাল আমাদের 3টে অর্গানাইজেশন হচ্ছে, প্রাইভেট, পাবলিক এবং হাইব্রিড। তাহলে সেইগুলোকে চিহ্নিত করে যে কোনো একটা অর্গানাইজেশন বা সিস্টেমকে ধরে আমি টোটাল প্রজেক্ট গুলো এভাবে চিন্তা 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 করে করে আমাকে আগাইতে হচ্ছে। যে এখন যে অর্গানাইজেশনটা স্লাইডে দেখা যাচ্ছে সেটা হলো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। এর কমন ফাংশন মানে এগুলো কমনলি থাকে, এর বাইরেও অনেক কিছু থাকে, ওগুলো চিন্তা করে আমাকে অ্যাড করে নতুন ফিচার দিয়ে আমাদেরকে ডেলিভারি করতে হবে। আর এর জন্য টেমপ্লেট লাগলে আমি টেমপ্লেট গুলো ডাউনলোড করে নিলাম। তাহলে ম্যানুফ্যাকচারিং মানে হলো উৎপাদনকারী প্রতিষ্ঠান, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন মানে হলো উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাই না? উৎপাদনকারী কি কি উৎপাদন হতে পারে, যেমন পরের স্লাইডে কিছুটা আছে, দেখো, পানীয় প্রক্রিয়াকরণ, বায়োটেক পণ্য উৎপাদন, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সাবান উৎপাদন, এই ধরনের তো উৎপাদন অনেক আছে। তো এদের সাথে সম্পর্কযুক্ত আছে হলো কম্পিউটারের সিস্টেমটা। তাহলে ম্যানুফ্যাকচারিং উৎপাদনের এখানে এখন এক হলো প্রোডাকশন সেকশন। এই প্রোডাকশন সেকশনটা বলতে বোঝাচ্ছে হলো উৎপাদনের পরিকল্পনা করা, উৎপাদন মেইনটেনেন্স করা, বা কাঁচামালের যে বিভিন্ন প্রসেস গুলো থাকে এই প্রসেস গুলা নিয়ে চিন্তা করা। মার্কেটিং সেকশন, উৎপাদন করলাম, এখন মার্কেটিং এর বিষয়টাকে আমি কিভাবে করব, তাইলে কেউ যাতে অর্ডার করে, তাহলে অর্ডার করার জন্য ক্লায়েন্ট যাতে অর্ডার করতে পারে এই জন্য আমাদের একটা কি থাকবে, ওয়েবসাইটের পেজ থাকবে যেটাতে তারা অর্ডার করতে পারবে। তো তোমরা মোটামুটি ভাবে এগুলো, মানে যদিও এগুলো বইয়ের ভাষা, কিন্তু তোমরা আলটিমেটলি কিন্তু যদি আমরা ই কমার্স সাইট গুলা দেখি, ওই সাইট গুলাতে নিচে লেখাই থাকে অর্ডার, কার্ট, এগুলো কিন্তু লেখাই থাকে। আমরা অর্ডার করি, কিন্তু আমরা কিন্তু এইভাবেই হাঁটতেছি, জাস্ট অর্ডার করে দিচ্ছে, পরে ওদের ডাটাবেজে জমা হয়ে যখন জানতে পারতেছে লোকেশন পাঠাই দিচ্ছি, টাকা পাঠাই দিচ্ছি, ওরা আমাদেরকে পে করে পাঠাই দিচ্ছে। তাহলে আর প্রোডাকশনটা হলো যে যেটা আমি চাচ্ছি সেই প্রোডাক্টটা তাদের কাছে উৎপাদন করতে হবে। তাহলে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন মানে টোটাল অর্গানাইজেশনটা উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান, যেখানে প্রোডাকশন সেকশন থাকে অর্থাৎ প্রোডাক্টটা তৈরি করে, মার্কেটিং সেকশন থাকে যারা বাজারজাতের কাজটা করে, ফিনান্স সেকশন থাকে। এই ফিনান্স সেকশনটা তো কমন একটা ব্যাপার, কারণ সব কিছুর মূল উদ্দেশ্যটাই তো হলো এই ফিনান্সটা, অর্থাৎ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের বেতন অর্থাৎ পেরোল সিস্টেমটা থাকে, বিলিং পেমেন্টস এর সিস্টেমটা থাকে, এরপরে তোমাদের বাজেট এবং ফিনান্স বাজেট এবং অর্থ পরিকল্পনা করা এই বিষয়টা থাকে, এবং ইনকাম ট্যাক্সের প্ল্যানিং গুলো থাকে। যত বড় প্রতিষ্ঠান হবে এবং যত বড় অর্গানাইজেশন হবে, ফিনান্স সেকশনের কাজও তো তত বৃহত্তম হবে। এরপরে তোমাদের পার্সোনাল সেকশন বলতে বোঝানো হচ্ছে যে কর্ম এইচআর ডিপার্টমেন্টের কাজটা, অর্থাৎ হিউম্যান রিসোর্স। এইচআর ডিপার্টমেন্টের কাজগুলো বলতে কি কি কাজ হয়, এই যে কর্মকর্তা কর্মচারী নিয়োগ, সেই ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আমাদের প্রতিষ্ঠানে যে লোকটা নিব ওই প্রতিষ্ঠানে তার কাজটা কি হবে, তার সেক্টরটা কি হবে, এটা একটু চিন্তা করা। এরপর পার্সোনাল রেকর্ড, এই কাজটা করা, ট্রেনিং প্রদান করা, এই কাজগুলো করবে। পার্টসের সেকশন ওই আগের মতোই, যে ম্যাটেরিয়ালস গুলো, অর্থাৎ কোনো প্রোডাক্টটা তৈরি করতে গেলে, উপরের এই প্রোডাক্টটা তৈরি করতে গেলে যে ম্যাটেরিয়ালস গুলো আমাদের দরকার হবে, সেই ম্যাটেরিয়ালস গুলো যাতে কিনে আমরা জমা করে রাখতে পারি, মেইনটেনেন্স করতে পারি, এবং ওই ম্যাটেরিয়ালস, এই যে দেখো ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সেকশন, তার মানে ওই যে ম্যাটেরিয়ালস গুলো কিনলাম এগুলো যাতে আমরা জমা করে রাখতে পারি এই সেকশনে। এরপরে আমাদের রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেকশন। এই ম্যানুফ্যাকচারিং এর যে উপাদানগুলো আছে বা আমরা উৎপাদন করতেছি সেই উৎপাদনটা যাতে আরো
বাড়ানো যায়, পণ্যের মান যাতে ভালো হয়, নতুন নতুন পণ্য যাতে তৈরি করা যায় এবং বিভিন্ন ধরনের টেস্টিং এর মাধ্যমে এই প্রোডাক্টটা যাতে ক্লায়েন্টের পছন্দ মতো হয় এবং সমাজে যাতে এই প্রোডাক্টটার একটু হলেও দাম থাকে, এই ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনটা আমাদের এই 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 সেকশনটা কাজ করবে, রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেকশনটা কাজ করবে। এই হলো টোটাল আমাদের ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, এবং একটা গেল এডুকেশনাল অর্গানাইজেশন। তাহলে টোটাল দুইটা অর্গানাইজেশনের বর্ণনা তোমাদের বইয়ে দেওয়া আছে। তো আমি শুধুমাত্র দুইটা অর্গানাইজেশনের কমন ফিচার্স গুলা, এছাড়াও এই ফিচার্স গুলোতে তোমাদের আরো অনেক কিছু হতে পারে বা আরো অনেকগুলো ফাংশন থাকতে পারে। তো বিভিন্ন ধরনের পরীক্ষা বা এক্সামে যদি কোনো ফাংশন সম্পর্কে ধারণা চায়, তাহলে রিসেন্টলি তোমার মাথায় কি কি চিন্তা ভাবনা গুলো আসতেছে একটা ফাংশন সম্পর্কে, ওই ফাংশন গুলো সম্পর্কে তুমি একটু ধারণা নিয়ে তোমাদেরকে পরীক্ষার খাতায় অ্যান্সার করতে হবে। আর যদি পরীক্ষায় আসে যে এডুকেশনাল সিস্টেম বর্ণনা করো, তাহলে তুমি তো এই সেকশন গুলো লিখতেছই। তবে এটা মুখস্থের বিষয় না, আমি মনে করি যে এটা অনেক চিন্তা ভাবনা করে তোমরা লিখে ফ্লোচার্ট ড্র করে একটু চিন্তা ভাবনা করে এরপর তোমাদেরকে প্রজেক্টটা দাঁড় করানো, যেটা মোটামুটি ভাবে অনেক লেন্থলি প্রসেস এবং বৃহত্তম একটা প্রসেস। তারপরে এখন থেকে শুরু করলে সাকসেসের দিকে যাইবে আশা করা যায়। এরপরে তোমাদের এখানে দুইটা প্রসেসিং এর কথা বলা আছে, অনলাইন অনলাইন ট্রানজেকশন প্রসেসিং। একটা হলো ব্যাচ প্রসেসিং সিস্টেম, আর একটা হলো ওএলটিপি। ওএলটিপি মানে হচ্ছে অনলাইন ট্রান্সমিশন প্রোটোকল, অনলাইন ট্রান্সমিশন প্রসেসিং, এই দুইটা। তো এই দুইটার যে ডিফারেন্স বা এই দুইটার একটু হলে ধারণাটা এখানে একটু দিয়ে নিচ্ছি। এরপরে আমি ইউটিউবে একটা চ্যানেল রাখছি, ওই চ্যানেলের মধ্যে মধ্যে আমরা পার্থক্যটুকু দেখে নিব আর আমি বাংলাটা করে দিব। অনলাইন প্রক্রিয়াকরণ হলো রিয়েল টাইমে একটা কম্পিউটার সিস্টেমে লেনদেনের চলমান প্রবেশ। অনলাইন যে প্রক্রিয়াকরণটা, এটা হলো রিয়েল টাইমে বর্তমান সময়গুলোতে কম্পিউটারের সিস্টেমের একটা লেনদেনের চলমান প্রবেশ। এটা হলো আমাদের এই যে ওএলটিপি অর্থাৎ অনলাইন ট্রান্সমিশন প্রসেসিং। আর এই ব্যবস্থার বিপরীত হলো ব্যাচ প্রসেসিং। এটা কি করে, লেনদেনগুলোকে স্ট্যাক আকারে জমা করে, অর্থাৎ নতুন স্তূপে জমা হতে দেওয়া হয়, অর্থাৎ স্ট্যাক আকারে ডকুমেন্টগুলো জমা হয় এবং একটি ব্যাচ কম্পিউটারে পরে এটা সিস্টেমটাতে প্রবেশ করানো হয়। এটা হলো ব্যাচ প্রসেসিং। তাহলে ব্যাচ প্রসেসিং এর ধারাটা হলো তোমাদের সিকুয়েন্সিয়ালি যায়। ফলে আর ওএলটিপি তে এটা সিকুয়েন্সিয়ালি না, এটাতে ইউজার ইন্টারাপশন আর এই ব্যবস্থাগুলা, মানে পার্থক্যটাই এই যে ইউটিউবের মধ্যে দেওয়া আছে, আমি সিরিয়ালি সেইটা। তাহলে ব্যাচ প্রসেসিং সিস্টেম বলতেছে একটা ব্যাক অফিস, আর এটা একটা টেকনিক। কোন টেকনিক? সিরিয়াল ট্রানজেকশন, মানে একই ধরনের কাজগুলো সে বারবার করবে, এই ধরনের একটা প্রসেস হলো ব্যাক প্রসেসিং। আর অনলাইন প্রসেসিং হলো আমাদের ফ্রন্ট প্রসেসিং। এটা হলো ট্রানজেকশন আর প্রসেস বর্তমানে যে রিসেন্টলি মানে সামনের দিকে থাকে যেগুলো অনলাইন প্রসেস করবে, আমরা পরের অর্থগুলো দেখি, এগুলো দেখলে আমরা আরো বুঝতে পারবো। ট্রানজেকশন আর গ্রুপ টুগেদার কল ব্যাচ, অর্থাৎ বিভিন্ন ধরনের ট্রানজেকশনের সমষ্টিকে বলবো আমরা ব্যাচ। মানে এটাতে শুধুমাত্র একটা ট্রানজেকশন থাকবে না, যত ধরনের ট্রানজেকশন গুলো আছে সবগুলো ট্রানজেকশন একটা গ্রুপ আকারে থাকবে। আর এই অনলাইন প্রসেসিং এ গ্রুপটা থাকবে না, সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করবে, একা 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 কাজ করবে। ট্রানজেকশন আর নট গ্রুপ টুগেদার, মানে একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপটা থাকবে না, সবাই ইন্ডিভিজুয়ালি কাজগুলো করবে। একটু পরে তোমরা ব্যাখ্যাটা দেখলেই বুঝতে পারবা। যেমন রেলওয়ে রিজার্ভেশন, অর্থাৎ রেলওয়েতে টিকিট কাটবা বা যে কোনো সময় কাটতে পারো, ওই টাইমটা হবে অনলাইন প্রসেসিং এর জন্য। তাহলে ওইখানে কি ইন্ডিভিজুয়ালি একজন 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 করে টিকিট গুলো কাটে। আর গ্রুপের উদাহরণটা হচ্ছে ওই যে তোমাদের ম্যানুফ্যাকচারিং এর জন্য কিছু কিছু বললাম, এই যে এখানে এই যেমন সাপোজ ধরো যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ যে কোনো একটা, তাহলে এটা তো শুধুমাত্র একটার উপর নির্ভর করতেছে না, এটা টোটাল প্রসেসটা স্টেপ বাই স্টেপ নির্ভর করতেছে এবং একই ধরনের প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হচ্ছে। এজন্য এটাকে বলতেছে গ্রুপ বা টুগেদার।
গ্রুপ থাকবে, এটা একটা, যেমন ট্রানজেকশন আর গ্রুপ টুগেদার টু কল ব্যাস। আচ্ছা, এর পরের পার্থক্যটা কি বলতেছে, সিকোয়েন্সিয়ালি, মানে আমাদের বেস প্রসেসিং সিস্টেমটা হবে সিকোয়েন্সিয়ালি এবং কোনো প্রকার ইন্টারাপশন থাকবে না, ইউজারের দ্বারা কোনো বাধার সম্মুখীন হবে না, এটা একটা সিকোয়েন্সিয়াল প্রসেস। আর ট্রানজেকশনটা হবে ইউজার ইন্টারাপশন, মানে ট্রানজেকশন অনলাইন বেস প্রসেসিংটা হবে ইউজার ইন্টারাপশন। এখন প্রশ্নটা হলো ইউজার ইন্টারাপশনটা কি? ইউজার ইন্টারাপশন হলো সরাসরি মাইক্রোপ্রসেসরকে রিকোয়েস্ট করব আমরা কোনো একটা পিনের মাধ্যমে, এটাকে বলবো আমরা ইউজার ইন্টারাপশন। যেটাতে ব্যাচ প্রসেসিং এ এটা মনে করো যে গ্রাহক প্যানেল থেকে ইউজার প্যানেল থেকে রিকোয়েস্ট পাঠানোর কোনো কিছু নাই, ওটা একটা প্রসেসিং আছে, সিকোয়েন্সিয়ালি প্রসেসিং আছে, ওই প্রসেসিং এ সে প্রোডাক্টগুলো তৈরি করতেই থাকবে। আর অপরদিকে ইউজার প্রসেসিংটা একবারে মাইক্রোপ্রসেসরের সাথে একটা পিনের মাধ্যমে একবারে আমরা সরাসরি রিকোয়েস্ট পাঠাইতে পারবো, সেটা হলো অনলাইন প্রসেসিং সিস্টেমটাতে। উদাহরণস্বরূপ এরা বলতেছে যে এটা ইমিডিয়েট না, নট নিড, এই যে ইমিডিয়েট রেসপন্স ইজ নট নিড, মানে এটা সারাদিন কাজ করলাম, সন্ধ্যার সময় গিয়ে আমি রিপোর্টটা নিলাম, এই এই বিষয়টা হলো ব্যাচ প্রসেসিং। আর এটা হলো আমাদের ইমিডিয়েট রেসপন্সে, মানে সাথে সাথে আমাদেরকে রেসপন্স করতে হবে। যেমন আমার টিকিট আছে 10টা, আমি এই মুহূর্তে একজন ইউজার টিকিটটা কাইটে নিল, সাথে সাথে তো আমাদেরকে রেসপন্স দিয়ে ওই টিকিটটা ব্লক করে দিতে হবে, ওই টিকিটটাতে আর কেউ যাতে কিনতে না পারে তার ব্যবস্থা করে দিতে হবে। এই বিষয়গুলোকে বলতেছি আমি ইমিডিয়েট রেসপন্স, মানে সাথে সাথে রেসপন্স করব। কিন্তু আমার ব্যাচ প্রসেসিং এ সাথে সাথে রেসপন্স করার দরকার হচ্ছে না, ওটা কি করব, সারা দিন সে কাজ করলো, দিন শেষে আমি একটা হিসাব নিলাম, এই বিষয়টার উপর নির্ভর করবে। মাস্টার ফাইল, এই যে সারা দিনের মাস্টার ফাইলটা প্রসেসিং যখন শেষ হবে তখন আমরা আপডেট করব, আর এর আপডেটটা কি হবে, সাথে সাথেই হবে। অনলাইন ব্যাচ প্রসেসিং এর আপডেটটা হবে সাথে সাথেই, আর ব্যাচ প্রসেসিং এর আপডেটটা হবে আমরা সারাদিন সে কাজ করছে বা যে ধরনের ম্যানুফ্যাকচারিংটা সে তৈরি করছে না কেন, আমরা দিন শেষে একটা হিসাব নিকাশ রাখলাম। ওইটাই বলতেছে যে মাস্টার ফাইল ইজ আপডেট অনলি ওয়ান টাইম, যে কোনো এক সময়, আফটার দ্য প্রসেস, প্রসেসের পরে অনলি ওয়ান টাইম, শুধুমাত্র একটা সময় মাস্টার ফাইল ইজ আপডেটেড, মাস্টার ফাইলটা আপডেট করা হবে। এটাতে বলতেছে মাস্টার ফাইল ইজ আপডেটেড, মাস্টার ফাইলটা আপডেট করা হবে মেনি টাইমস ফর ইচ এন্ড এভরি ইউজার ইন্টারাপশন, প্রত্যেকটা ইউজার ইন্টারাপশন, প্রত্যেকটা ইউজার যখনই কোনো কাজ বা অনুরোধ রিকোয়েস্ট পাঠাবে এবং সেই অনুযায়ী যখন কাজ করবে, সাথে সাথেই ওই মাস্টার ফাইলটা কি করতে হবে, আপডেট করতে হবে। কোন প্রসেসিং সিস্টেমে, এটা অনলাইন প্রসেসিং সিস্টেমে। এটাই বলতেছে মাস্টার ফাইল ইজ আপডেটেড, মাস্টার ফাইল আপডেট করা হবে মেনি টাইমস, সব সময়, ফর ইচ এন্ড এভরি ইউজার ইন্টারাপশন, প্রত্যেকটা ইউজার ইন্টারাপশনের জন্য। আর এখানে আমাদের মাস্টার ফাইলটা আপডেট করা হবে কখন, একবারে টাইম শেষে, টোটালি যখন টাইম শেষ হবে তখন। আর এটা অনেক বড় ডাটা নিয়ে কাজ করে প্রসেসিং সিস্টেম, ব্যাচ প্রসেসিং সিস্টেম অনেক বড় ডাটা নিয়ে কাজ করে, আর এটা মোটামুটি বোথ সাইডের, বড়ও করতে পারে ছোটও করতে পারে। আর ব্যাচ প্রসেসিং সিস্টেম অনেক হিউজ পরিমাণ ডাটা নিয়ে কাজ করে। তোমরা বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরি গুলো চিন্তা করো, তাহলে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি গুলোর সিস্টেমটা তুমি যদি চিন্তা করো, এটা তো ব্যাপক ধরনের, 1000 2000 3000 পর্যন্ত লোক বল বা হিউম্যান রিসোর্স, যেটা লোক বল বা জনবল বলে আর কি, জনবল গুলো কাজ করে। তাহলে তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া, তাদের একটা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্টটাকে বানিয়ে সেটার ম্যানুফ্যাকচারিং করা, এটার জন্য আসলে ব্যাচ প্রসেসিং সিস্টেমটার কথা বলছে। এই জন্য বলছে যে ইট ইজ ইউজড ফর লার্জ ভলিউম অফ ডাটা, অনেকগুলো ডাটা নিয়ে এটা কাজ করে। আর এটা বোথ, অর্থাৎ সুইটেবল, মানে আমার স্মলও হতে পারে আবার বড়ও হতে পারে। ইট ইজ সুইটেবল ফর বোথ বাট মেইনলি ইউজড ফর স্মল, স্মলের জন্য ব্যবহার করতে করি, কিন্তু আমরা বোধ বা বড় হলেও আমরা এটা ব্যবহার করতে পারবো অনলাইনটা। এরপর স্টোর বিফোর প্রসেসিং, ডাটা অবশ্যই আমাদের স্টোর থাকতে হবে, আর এটা তো নট নিড বিফোর স্টোর, আমাদের আগে থেকে স্টোরের প্রয়োজন হয় না। তো মোটামুটি এই হলো পার্থক্য, আরো কিছু পার্থক্য আছে, তোমরা এগুলো দেখে নিও। উদাহরণ জাস্ট শুধু একটু দেখো, ইন্টারেস্ট ক্যালকুলেটিং, চার্জ ক্যালকুলেটিং, ইসিএস, ইসিএসটা কি? ইসিএসটা হলো
এই যে এনে একটু লিখে রাখছি দেখো, ইলেকট্রনিক মেথড যার মাধ্যমে কি হয়, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আমরা ডাটাটার ফান্ডটা ট্রান্সমিট করতে পারি। ফান্ড ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাংক অ্যাকাউন্ট টু অ্যানাদার, মানে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আমরা ইলেকট্রনিক মেথডটা কি করতে পারি, ট্রান্সমিট করতে পারি। এই বিষয়টা থাকবে হলো আমাদের ব্যাচ প্রসেসিং অর্থাৎ ওএলটিপি, অনলাইন অনলাইন ট্রান্সমিশন প্রসেসিং, এই সিস্টেমটাতে। তাহলে অপরদিকে আমাদের এই যে রেলওয়ে রিজার্ভেশন এবং পস মেশিন, তাহলে পস মানে কি, এই যে একটু আগে কে জানি বললো যে পস নিয়ে কাজ করবা, পয়েন্ট অন, পসটা কি, পস সম্পর্কে লিখছি কিছু, আচ্ছা লিখি নাই। এটা বলতে আমাদের এই যে যে অ্যাকাউন্ট সেকশন গুলো আছে সেগুলো লাস্ট ডেলিভারি অর্থাৎ মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলো যে ডিভাইসটার মাধ্যমে আমরা ইয়া করতে পারি আর কি, টাকাগুলোকে ট্রান্সমিট করতে পারি, সেটাকে বলতেছি পয়েন্ট অন সেলস। অন না অন না অনলাইন সেলস, এটা একটু দেখে নিও, পয়েন্ট অফ সেলস মনে হয়, সেলস মেশিন। আচ্ছা, এই ছিল তোমাদের ব্যাচ প্রসেসিং এবং অনলাইন প্রসেসিং এর মধ্যে পার্থক্য। তাহলে টোটালি আমরা দেখলাম, এক হলো এডুকেশনাল অর্গানাইজেশন, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, আর হলো ব্যাচ প্রসেসিং এবং ওএলটিপি। এই এই এর মধ্যে ডিফারেন্সটা বা পার্থক্যটা এর মধ্যে আমরা বুঝলাম যে এই বিষয়গুলো লক্ষ্য। এখন আমরা দেখি ওএলটিপি, বইয়ের মধ্যে যে চিত্রটা দেওয়া আছে সেটাও ইম্পর্টেন্ট, একই ধরনের চিত্র, তার মধ্যে বইয়েরটাই তোমরা দিবা, এক্সামে লেখার জন্য বইয়েরটাই দিবা। আছে কি 19 জন? সবাই কি কথা পয়েন্ট টু সেল, গুড। তাহলে ওই যে পিওএস, এটা হলো পয়েন্ট টু সেল। পয়েন্ট টু সেল মানে হলো ওই লাস্ট ইন্ডিং যে ডিভাইসটা আছে, যেটা দিয়ে আমরা ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলো দিয়ে আমরা টাকা পেমেন্ট অর্থাৎ পেমেন্টের কাজটা করতে পারি এবং ট্রান্সমিশনের কাজগুলো করতে পারি, ওই ধরনের একটা ডিভাইস যেটাতে আমরা কার্ড ইন্টার করি। তো এক্সাম্পল হিসেবে এটিএম বুথের মধ্যে আমরা কার্ড কার্ড ঢুকাই আবার টাকা বের করতে পারি। তো ওই ধরনের একটা ডিভাইস, কিন্তু ওই ডিভাইসটা অনেক ছোট। আচ্ছা, এটা হলো পিওএস, পস। তো নেক্সট আমরা দেখি যে ওএলটিপি অর্থাৎ অনলাইন ট্রান্সফার প্রোটোকলটা কিভাবে কাজ করতেছে। এই যে এটা হলো টার্মিনাল, আমাদের কম্পিউটার গুলো হচ্ছে টার্মিনাল, ওইটাতে কি থাকে, ডাটাবেস থাকে, ডাটাবেজের প্রসেস করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের প্রসেসিংটা থাকে। আর এই যে টার্মিনালের কমিউনিকেশন থাকে, অর্থাৎ এই টার্মিনাল মানে এর মাধ্যমে আমরা গ্রাহক যারা, ক্লায়েন্ট যারা, তারা আমরা কম্পিউটারের মাধ্যমে অ্যাপ্লিকেশনের ভায়া হয়ে ডাটাবেজে কাজ করি। এবং ওয়েব সার্ভার অর্থাৎ ডাটা ডাটা ওয়েব সার্ভারের ভায়া হয়ে টার্মিনালের যে পার্টটুকু আছে, এই পার্টটুকুতে এই এই টোটালি এই প্রসেসটা হলো টার্মিনাল, যেখানে আমরা আউটপুটটা নিয়ে আসি। তাহলে টোটালি অনলাইনটা হলো আমাদের টোটালি ল্যান এবং ওয়ানের উপর নির্ভর করে টোটাল প্রসেসিংটা, ল্যান এবং ওয়ানের উপর নির্ভর করে টোটাল প্রসেসিংটা। ল্যান মানে হলে তো জানো, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এগুলোর মাধ্যমে সেন্ট্রালাইজড হতে পারে, ডিস্ট্রিবিউটেড হতে পারে, টাইম শেয়ারিং থাকতে পারে, মানে অনলাইন ভিত্তিক যে ট্রানজেকশন প্রসেসিংটা সেটাই হবে আমার ওএলটিপি। কারো কি মিউট অন করা আছে? তোমরা এই বিষয়টা, আমি বলবো কি, তোমরাও খাতা কলম নিয়ে, সন্ধ্যার সময় তো খাতা কলম নিয়ে টেবিলের মধ্যে চ্যাপ্টার 2 পড়ানো হলে চ্যাপ্টার 2টা সাথে সাথে বের করবা, বের করে সাথে বই থেকেও কিছু রিসোর্স নেওয়া আছে, কিছু রিসোর্স নেট থেকেও নেওয়া আছে, যেটা দিয়ে ভালো হয় একবারে নোটের মতো করেই দেওয়া যাচ্ছে তোমাদেরকে, এবং পরীক্ষার ইম্পর্টেন্সি দেখেও এগুলা তৈরি করা। তো খুব বেশি কথা বলবো না, কারণ এসডিএলসি আছে, তো ওইটা আবার একটু বুঝাই দিতে হবে। তাহলে টোটাল ওএলটিপিটার বিষয়টা তোমরা মনে রাখবা যে এই সেক্টরগুলো মনে রাখবা। একটা হলো অ্যাপ্লিকেশনের টার্মিনাল, অ্যাপ্লিকেশন, ডাটাবেস আর ডাটা। তার মধ্যে এই চিত্রটা না, তোমরা বইয়ের চিত্রটা দিবা।
বইয়ের চিত্রটাই পড়বা। অনলাইন ট্রান্সমিশন প্রসেসিং সিস্টেমের ব্লক ডায়াগ্রাম দেখানো হলো, এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসটা হলো তোমাদের অনলাইন প্রসেসিং করতে গেলে তোমরা ইন্ডিং ডিভাইস গুলার তো একটু আগেই নামগুলো শুনলেই, তো ওই ডিভাইস গুলার কথা চিন্তা করে তোমরা একটু জাস্ট চিন্তা ভাবনা করবা আর এই থিওরিক্যালি বিষয়টা মিলাই নেবা। তো অবশ্যই দেখো এর সাথে ডাটাবেজের রিলেশনটা আছে। আমি যে কার্ডটা দিচ্ছি ডিভাইসটাতে, ইন্ডিং ডিভাইসটাতে আমি যে কার্ডটা দিচ্ছি, এই কার্ডের সাথে তো আমার একটা অ্যাকাউন্ট নম্বর আছে, সেই নম্বরটা তো আমার ডাটাবেজের সাথে আছে, এই জন্য ডাটাবেজ থাকে। আর মাঝখানে অ্যাপ্লিকেশন লাগতেও পারে, নাও লাগতে পারে, সেক্ষেত্রে আমরা ওই মাঝে মাঝে অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ধরনের অ্যাপস গুলো তো ব্যবহার করি, ওই অ্যাপস গুলোর কথা এখানে বলা হচ্ছে। আর এটা কি থাকবে, ওয়েব সার্ভারও হতে পারে, সরাসরি ডেস্কটপ বেজও হতে পারে। ওয়েব সার্ভার বেজও হতে পারে, সরাসরি ডেস্কটপ বেজও হয়ে আমরা ওই ক্লায়েন্ট যারা আছে তারা এটার সাথে কমিউনিকেট করতে পারে। এই হলো অনলাইন ট্রানজাকশন আমাদের ট্রান্সমিশন প্রসেস। আর এর সবচেয়ে শেষে আছে আমাদের নতুন সিস্টেম দাঁড় করানোর জন্য এসডিএলসি, অর্থাৎ সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটাকে, এটা আগের ক্লাসেও বলছি, আবারও বলতেছি, শুনো। এটা ভিভিআই রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে যে একবার না এলে পরের বার আসবেই, এ ধরনের একটা কথা মানে আসেই। মাঝে মাঝে দেখা যায় যে রেগুলার এটা থাকবেই, হয় সংক্ষিপ্ততে না হয় রচনামূলকে, এটা আসেই। তাহলে এটা একটা লজিক্যাল প্রসেস যা সিস্টেম অ্যানালিস্টগণ কোনো সিস্টেমকে ডেভেলপ করার জন্য এই ধাপগুলোকে ধারাবাহিকভাবে সম্পূর্ণ করে থাকে। তাহলে এর ধাপগুলো কি কি? এই ধাপগুলো হলো তোমাদের ছয়টা। রিকগনাইজেশন অফ নিড, প্রয়োজনীয়তা অনুধাবন, এটা প্রাথমিক ইনভেস্টিগেশনের মাধ্যমে এই সমস্যাগুলো জানা যায়। ফিজিবিলিটি স্টাডি, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খানুভাবে গবেষণা করে এবং বাস্তবে এর সমাধান কি সেটাই, সেই বিষয়টা ইয়ে করে। আরেকটা হলো অ্যানালাইসিস, ওই সমস্যাটাকে বিশ্লেষণ করা এর কাজ। এরপরে ডিজাইন করা এবং ডেভেলপমেন্ট করা, ডিজাইন বা ডেভেলপমেন্ট, এটাকে আমাদের ডিজাইন করতে হবে বিভিন্ন ধরনের এই স্টেজ গুলো আছে, ডিএফডি আছে, ইউএমএল আছে, এগুলো দিয়ে। এরপর প্রোগ্রামিং গুলো করা লাগবে, দিয়ে ইমপ্লিমেন্টেশন করতে হবে বাস্তবে। এরপরে পোস্ট ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ কোন সিস্টেম ইমপ্লিমেন্টেশন করার পর তার সমস্যা আছে কিনা বা সিস্টেম মেইনটেনেন্সের পরে সেটা নির্দিষ্ট স্টেজে দেখাবে। এই হলো টোটালি হলো আমাদের এসডিএলসি, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তাহলে টোটাল সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের 6টা ধাপ। এই 6টা ধাপের মধ্যে তোমরা যে কোনো একটা সিস্টেম নিয়ে পরের ক্লাসে এই ধাপগুলো সম্পূর্ণ করে তা শুধু থিওরিক্যালি লিখবা, এরপরে এটাকে ধীরে ধীরে ইমপ্লিমেন্টেশন করতে হবে। এই টোটাল হলো তোমাদের চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 2 সম্পর্কে আর কারো কোনো কিছু যদি জানার থাকে বা বলার থাকে তোমরা বলতে পারবা, কোনো সমস্যা না। কিছু নির্দিষ্ট ধাপের মাধ্যমে নতুন সিস্টেমকে ডেভেলপ করে থাকে, এই সংজ্ঞাটা পড়লেই হবে। সেটাতে কি হবে, প্রক্রিয়াগুলো স্টেপ বাই স্টেপ চক্র আকারে আবর্তন করবে। তার প্রথমটাই হলো আমাদের রিকগনাইজেশন অফ নিড। রিকগনাইজেশন অফ নিড মানে হলো যে একটা নতুন সিস্টেম নিলাম, এর সমস্যাগুলো কি, এর সুযোগগুলো কি কি, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আর এর জন্য প্রাথমিক জরিপ বা প্রাথমিক ইনভেস্টিগেশনের মাধ্যমে সমস্যাগুলো জানা যাবে। সেই ক্ষেত্রে যে নতুন একটা সিস্টেম আমি বানাবো, তো পুরোনো সিস্টেমটা আগে দেখতে হবে না যে আগের যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটাতে আমাদের বেশি সুবিধা দিচ্ছে না নতুন সিস্টেমটা বেশি সুবিধা হবে। আমি তো পুরোনো সিস্টেমটার উপর চিন্তা ভাবনা করেই নতুন সিস্টেমটা দাঁড় করাবো। এজন্য পুরোনো যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটাকে প্রাথমিক ইনভেস্টিগেশনের মাধ্যমে সমস্যাগুলোকে জানাতে হবে। ফিজিবিলিটি স্টাডি বলতেছি যে প্রাথমিক জরিপ থেকে আমি যে তথ্যগুলা পাবো ওই তথ্যগুলা দিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে গবেষণা করব এবং বাস্তবে এর সমাধান কি এটা নিয়ে চিন্তা ভাবনা করব এবং ফল সিস্টেমের উপরে প্রভাব কতটুকু হবে তা নির্ণয় করাটাই হলো ফিজিবিলিটি স্টাডির উদ্দেশ্য। ফিজিবিলিটি স্টাডির উদ্দেশ্যটা হলো যে প্রাথমিক ইনভেস্টিগেশনের পরে আমরা যে তথ্যটা পাবো সেটাকে গবেষণা করা, বাস্তবে এর সমাধান কি হবে এবং এবং ফল সিস্টেমের উপর কিভাবে কতটুকু হবে, মানে এর আউটপুটটা বা রেজাল্টটা কি হবে,
যে আমি প্রাথমিক ইনভেস্টিগেশনের পরে যে আমি এই তথ্যগুলো পাইলাম সেটার পরে কি হবে, সেই বিষয়গুলোকে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমাদেরকে উদ্দেশ্য সাধন করা। আর টোটালি এর পরের স্টেপটা হলো আমাদের অ্যানালাইসিস। তো অ্যানালাইসিস মানে কি, এখন আমাদের আসলো বিশ্লেষণ, যে আমার আগের সিস্টেমের মূল্যায়ন, বর্তমান সিস্টেমের মূল্যায়ন, আগের সিস্টেমের সমতা, সমস্যা চিহ্নিতকরণ, আবার নতুন সিস্টেমের বিকল্প কোনো রাস্তা আছে কিনা সেটা সমস্যা চিহ্নিতকরণ, সমাধানটা কি হবে, আবার নতুন সিস্টেমের সমাধান কি হবে, সেক্ষেত্রে আগের সিস্টেম নতুন সিস্টেমের লাভটা কি হবে, বা আমাদের সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু ফিনান্সিয়াল যে টপিকস গুলো সেগুলোও চলে আসবে। এরপর ডাটা সংগ্রহের বিষয়টা লাগবে, যে আগের সিস্টেমে যে ডাটাগুলো আছে, তাহলে আমাদের কম্পিউটারাইজ সিস্টেমে যদি কোনো কিছু নতুন সিস্টেমে আনতে চাই, তাহলে আমাদের ব্যাকআপ করার লাগে পূর্বের সিস্টেমে যে ব্যাকআপ গুলো আছে। এই জন্য কিন্তু তোমাদের এমএস এক্সেস বলো, তারপরে মাই এসকিউএল এর ডাটাবেস গুলো বলো, অথবা এসকিউএল সার্ভারের ডাটাবেস গুলো বলো, এগুলোতে ব্যাকআপ এন্ড রিকভারি অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট এই দুইটা অপশন কম বেশি প্রত্যেকটাতেই থাকে। অর্থাৎ নতুন যদি কোনো আমি ডাটাবেস তৈরি করি, তুমি প্রত্যেকটাতেই পাইবা। যেমন মাইএসকিউএল এর এখানে ইম্পোর্ট এক্সপোর্ট আছে। আবার প্রত্যেকটা ডাটাবেস সেক্টরে যে সফটওয়্যার গুলো আছে সবগুলোতেই আমরা ডাটাবেস কি করতে পারি, ইম্পোর্ট করতে পারি। আবার সেই কোনো একটা ডাটাবেস থাকলে সেটাকে এক্সপোর্টও করতে পারি, যাতে আমরা ওই যে পুরাতন সিস্টেম থেকে নতুন সিস্টেমে গেলে এই ডাটাগুলো যাতে না হারায়, সেই ডাটাগুলোকে যাতে সহজে সংরক্ষণ করতে পারি, এই বিষয়টা এই অ্যানালাইস বিষয়গুলোর মধ্যে পড়বে। এরপরে আমাদের ডিজাইনিংটা কি হবে, যদি এরকম হয় যে অ্যানালাইসিস করে দেখা গেল যে পুরাতন সিস্টেমটাতে থেকে নতুন যে সিস্টেমটা সেটি বেশি ফল দিচ্ছে, যেটাকে বেশি ভালো মনে হচ্ছে, যেটা বেশি ইউজফুল মনে হচ্ছে, সেটাকে এখন ডেভেলপমেন্ট করা, সেটাকে এখন সাকসেসের দিকে নিয়ে যাওয়ার জন্য কি কি স্টেপগুলো কি কি হতে পারে। কিছু আছে ডিসিশন মূলক, কিছু আছে ইনপুট, কিছু আছে আউটপুট, কিছু আছে রেজাল্ট, কিছু আছে প্রসেসিং, কিছু আছে স্টোর করা জিনিসগুলোকে নিয়ে আসা। আবার স্টেপ বাই স্টেপ তো কাজটা হবে, ডিজাইনটা তো স্টেপ বাই স্টেপ হবে, তাহলে স্টেপ বাই স্টেপের ধারণাগুলোকে কাগজ কলমের মাধ্যমে ডিজাইন করে তারপর আমাদেরকে আগাইতে হবে পরবর্তী ইমপ্লিমেন্টেশনে। তাহলে ইনপুটের জন্য যারা কাজ করবে তাদের ওই ইনপুট গুলো আমাদের কোন ফর্মে ডিজাইন করবো, যদি ডেস্কটপ বেস হয় তাহলে ওই ধরনের ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, সি শার্প আছে, সি শার্প দিয়ে ইমপ্লিমেন্টেশন করতে পারবা। ডেস্কটপ বেজের জন্য খুব বেশি ভালো তো সি শার্প ছাড়া আর কিছু করি না, দেখি না। তবে এখন তো আর মনে হয় না কোনো কিছু আর ডেস্কটপ বেজ আছে, সবকিছুই এখন অনলাইন বেজ হয়ে গেছে। আর ডেস্কটপ বেজ বেশিরভাগটাই মাইক্রোসফট কোম্পানি থেকে আমাদের পিসি গুলোতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভায়া হয়ে দিয়েই দেওয়া। তুমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে দেখতে পাইবা ওরা যে আরো কত কি ফ্রি করে দিবে, ফলে তো ডেভেলপার গুলার ভাতের খাওয়া দিন দিন কমে যাইতেছে। দেখো তো এই যে এমএস এক্সেল, ওয়ার্ড, তারপর তোমাদের এসপি ডট, এই কিছুদিন আগে ফোর্থ সেমিস্টার অবজেক্ট ওরিয়েন্টেড .NET ফ্রেমওয়ার্ক গুলো ওরা দিয়ে দিচ্ছে। তো সবই মোটামুটি ভাবে ডেস্কটপ বেস গুলো তো সি শার্পের ফ্রেমওয়ার্ক গুলো ওরা দিয়ে দিচ্ছে, যার কারণে যেভাবেই দেখ না কেন ওগুলোতে একটু পড়াশোনা করে রিসার্চ করে যে ডিজাইন করলাম ওই ডিজাইনটাকে আমি ইমপ্লিমেন্টেশন করলাম। এখন ইমপ্লিমেন্টেশনের পরে যে বিষয়টা দাঁড়াবে, আর ওয়েব বেস হলে তো তোমরা ওয়েব টেমপ্লেট ডাউনলোড করে অনেকগুলো সে আমাদের উৎপাদন করলাম। এরপরে পোস্ট ইমপ্লিমেন্টেশন হলো যে টোটালি ইমপ্লিমেন্টেশন করার পরেও কিন্তু সমস্যা শেষ হবে না, আজকে এটা সমস্যা হবে কালকে ওটা সমস্যা হবে। তাই এই জন্য এটাকে বলতেছি কি, যে ইমপ্লিমেন্টেশন করার পরেও তাতে কোনো সমস্যা আছে কিনা এর জন্য টেস্টিং আছে, ইউনিট টেস্টিং, বিটা টেস্টিং, আলফা টেস্টিং, এরপরে আরো কিছু কিছু টেস্টিং আছে। ওই টেস্টিং গুলোর মাধ্যমে আমাদেরকে দেখতে হবে। এর মধ্যে আমি ব্ল্যাক টেস্টিং, হোয়াইট টেস্টিং। ব্ল্যাক টেস্টিংটা কি, ইউজাররা অর্থাৎ যারা ব্যবহার করবে তারা যে কোনো সমস্যা, ওরা প্রোগ্রাম সম্পর্কে কিছু জানে না, ওদের যেটা লাগবে সেটা ওরা আউটপুটে পাচ্ছে কিনা। হোয়াইট টেস্টিংটা কি, ওরা আহ, ওরা একবারে প্রোগ্রাম সম্পর্কে জানে,
প্রোগ্রাম সম্পর্কে জানে এবং ওটাকে ডেভেলপ করার জন্য যে টেস্টিং বা আদার্স কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো জেনে ডেভেলপ করার প্রসেসটাকে বলতে পারবো আমরা হোয়াইট টেস্টিং। আর ব্ল্যাক টেস্টিংটা হলো যে ওরা প্রোগ্রাম সম্পর্কে কিছু জানে না, ওরা ওদের কাজটা সম্পূর্ণ করার জন্য ওরা প্রোগ্রামারকে ওইটা দিয়ে দিছে যে তোমরা যেভাবেই পারো করো, কিন্তু আমাদের কাজের সমস্যা যাতে না হয়। এই ধরনের টেস্টিং গুলা কিন্তু পোস্ট ইমপ্লিমেন্টেশন এবং মেইনটেনেন্স এর মধ্যেই পড়বে। তো এটার পরে যেটা তৈরি করতে হবে সেটা কি ডকুমেন্ট গুলা তৈরি করতে হবে, ডকুমেন্ট, যে আমি যে টেস্টিং গুলা করলাম এর টোটালি ডকুমেন্ট তৈরি করতে হবে। তো এরপরে হয়তো তোমাদের ক্লাস আছে 8:30 বাজে যায়। এই ছিল সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল পুরো ধাপটা। আরো আমরা স্পষ্ট হব, অধ্যায়টা পুরোটা এগুলা দিয়েই সাজানো। তো ধন্যবাদ সবাইকে।